চায়না আপনাকে তেল দিতে রাজি হলো, জ্বালানি তেল অফার করলো, আপনি চায়নার সাথে নেগোসিয়েশন কি করেছেন? আলাপ করেছেন? কত টাকায় দিবা, কতদিন সময় লাগবে? 4-5 দিন। প্রকৃত কৃষকরা কৃষি কার্ড পাবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে যেরকম স্মার্ট কৃষক দেখলাম, ওই যে শেখ হাসিনা। আচ্ছা, এখন বি ফর বিএনপি বলার মূল কারণ সেটা হচ্ছে বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় আসার পর আমরা যেই রূপগুলা দেখতে পাচ্ছি, একটা বারও নির্বাচনের আগে বিএনপির কোনো নেতা বলে নাই যে আমরা গণভোট মানি না, একজনও না। এখন কি বলছে গণভোট মানে না? এখন ওখানে যা হবে এটা সকল দায় দায়িত্ব তাহলে এখন থেকে আমরা বিএনপিকে দিব, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে। সরকারকে দিত। আমাদের 72 সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিতেন, নতুন সংবিধান লিখতেন, তখন না আপনার এই জিনিসগুলো আলাপগুলো আসতো, প্রাসঙ্গিক হতো। এখন এই জিনিসটাকে আপনি ধরেন এটাকে তফসিল আকারে যুক্ত করা হবে। প্রথম শুরু করব রাশেদ প্রধানের কাছ থেকে, কারণ হচ্ছে যে দেশে একদম গতকালকেই যে সরকারটি গঠিত হয়েছে তাদের যে ইস্তেহার, তার ইস্তেহার অনুযায়ী তারা একদম কাটায় কাটায় যেই সময় তারা কৃষক কার্ড দেবে বলে ভেবেছিল এবং বলেছিল, তারা সেই দিনই সেই কৃষক কার্ড উপহার দিয়েছে। তাহলে কি এই কৃষক কার্ডে দেশের হাসি এলো নাকি আসবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক রাকিব ভাইকে, এবং যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। চমৎকার একটা প্রশ্ন। সঠিক সময়ে কৃষক কার্ডের যাত্রা শুরু হলো। দেখুন, আমরা তো কৃষি প্রধান দেশ, কৃষক কার্ড অবশ্যই একটা ভালো উদ্যোগ, এই বিষয়ে কোনোই সন্দেহ নাই। কৃষকরা যদি কৃষক কার্ড নিয়ে সেটাকে কাজে লাগাতে পারে এটা আরও ভালো। এই জাতীয় উদ্যোগের প্রশংসা না করে থাকার তো কোনো উপায় নেই। প্রশ্ন হচ্ছে, নির্বাচনে জয়ী হয়ে আসার লক্ষ্যে যেই সকল প্রস্তাবনা দেওয়া হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল বা ঘোষণা দেওয়া হয়েছিল, সেগুলো সব কিছুই আমরা একটু একটু করে পাইলট প্রজেক্টের মতো করে দেখতে পাচ্ছি। ফ্যামিলি কার্ড অল্প কিছু বিতরণ, কৃষক কার্ড কিছু বিতরণ, খাল খনন অল্প একটু উদ্বোধন করা, বৃক্ষরোপণটা আসলে শুরু হয়েছে কিনা আমি এখনো জানি না। তো এরকম আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। বাস্তবতা হচ্ছে বিষয়টা তখনই কার্যকরী হবে যখন আপনি প্রকৃত কৃষকদের হাতে কৃষি কার্ডটা প্রপারলি পৌঁছে দিতে পারবেন এবং সময়ের পরিপ্রেক্ষিতে ওয়াদাবদ্ধ যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার সেগুলো দিতে পারবেন। এখন কৃষি কার্ড বিতরণের আগ মুহূর্তের রিপোর্ট যদি আপনাকে বলি, তাহলে আমি পত্রিকাতে পড়ছিলাম যে সারের দাম প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা করে বেশি দিতে হচ্ছে এবং কৃষকরা যখন বস্তা কিনছে তাতে 240 থেকে 250 টাকার মতো বেশি পড়ে যাচ্ছে। এবং কৃষি মন্ত্রণালয় যখন সাংবাদিকরা এই প্রশ্নটা করে, কৃষি মন্ত্রণালয় থেকে উত্তর দেওয়া হয় 14 তারিখ, আগামী 14 তারিখ কৃষি কার্ড উদ্বোধন করা হবে, আমরা এই মুহূর্তে ওই প্রজেক্টটা নিয়ে ব্যস্ত আছি, আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। তো এই জায়গাটার থেকে যেটা দেখলাম যে মন্ত্রণালয় গত 1 সপ্তাহ ধরে ব্যস্ত হচ্ছে জনাব তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে, এইদিকে কিন্তু সারের দাম বেড়ে যাচ্ছে। সাংবাদিকরা কৃষি মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রশ্ন করলো যে আমরা তদন্ত করে দেখেছি যে সীমান্ত দিয়ে মায়ানমারে সার পাচার হয়ে যাচ্ছে, বিনিময়ে মাদক আসছে। তো ওনারা উত্তর দিলেন এই বিষয়ে আমাদের কাছে রিপোর্ট নেই, রিপোর্ট পেলে আমরা ব্যবস্থা নিব। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সারের দাম বেড়ে যাচ্ছে, এইদিকে আমাদের লক্ষ্য নাই। আমরা ভবিষ্যতে সার আনার ব্যাপারে ভারতের সাথে আলোচনা শুরু করেছি যে ওখান থেকে আমরা সার আনতে পারি কিনা, অথচ আমি ইন্টারন্যাশনাল নিউজে দেখতে পাচ্ছি যে ভারতে সার সংকট, ভারত চায়নাকে অর্ডার দিচ্ছে সার দেওয়ার জন্য। তো তার মানে কিছু পলিসিগত ভুল আমরা এখনো রয়ে গেছি সেই ভুল নিয়ে, এবং তার মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমটা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সকল কৃষক কি পেয়েছে? না, এখনো পায়নি। পাইলট প্রজেক্ট বা ফর্মালিটি স্টার্টিংটা হয়েছে। তো আমি আশা করব যেটা প্রস্তাবনা ছিল অথবা যেটা আশা দেওয়া হয়েছিল, সকল কৃষক কৃষি কার্ড পাবে, প্রকৃত কৃষকরা কৃষি কার্ড পাবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে যেরকম স্মার্ট কৃষক দেখলাম, ওই যে শেখ হাসিনা যেই টার্মটা ইউজ করতো স্মার্ট বাংলাদেশ, এরকম স্মার্ট কৃষকদের জায়গায় প্রকৃত কৃষকরা হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি, মানে কার্ড পেতে হলে ডিজিটালি সবকিছু করতে হবে, রাইট। সো শুধুমাত্র পোশাক পরিচ্ছদে ডিজিটালাইজেশন এবং স্মার্টনেসের কৃষকের জায়গায় প্রকৃত কৃষকরা কার্ড পাবে। আমি সেটাই বলতেছিলাম, সব বড় কোনো মিডিয়াতে আসেনি, যার কারণ হচ্ছে ধরুন আমি আপনাকে যে তথ্যটা দিলাম সেটা আমার জানা তথ্য থেকে রিসেন্টলি আপডেটেড আমি তথ্য আপনাকে দিতে পারতেছি না, কারণ এই জিনিসটা আসলে আমাদের চোখে আসেনি। তবে এটা ঠিক যে আমরা এটা বলতে পারি যে মানে
খুবই সম্ভাবনা আছে যে কৃষকের মুখে হাসি আসবে এই কার্ডের মাধ্যমে, একটা অর্গানাইজ একটা প্রসেসের মধ্যে Exactly, আসবে, exactly. যেটা আশাটা মানে একটা আমাদের জন্য সিস্টেমের মধ্যে নিয়ে খুবই আসাটা আর জরুরি। কি। এটা খুব ভালো বলেছেন। এখন আমি আবার যাব রাশেদ প্রধানের কাছে। রাশেদ প্রধান, সার নিয়ে যদি আপনার কোনো কিছু বলার না থাকে সেক্ষেত্রে আমার একটা কিছু জিজ্ঞাসা আছে, কারণ 11 দলীয় মানে যে ঐক্যের যে আপনার সেমিনারটা হলো দুদিন আগে, সেই সেমিনারে আপনি বলেছেন যে আপনার সন্তানদেরকে আপনি শিখাতেন এ ফর অ্যাপেল, বি ফর বল, কিন্তু ভারত নাকি শিক্ষা দিচ্ছে এখন এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। মানে ভারত কি করে শিক্ষা দিচ্ছে, কিভাবে কি হচ্ছে, যদি একটু পরিষ্কার করেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে বক্তব্যের মধ্যেই ক্লিয়ারলি বলেছিলাম, তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করলেন আমি একটু সংক্ষেপে বলতে চাই, যেহেতু এটা টক শো। ওইখানে একদম পরিষ্কার হয় না, ভারত শিক্ষা দিচ্ছে, ভারত কি করে শিক্ষা দিল? আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমি ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে 5ই আগস্টের পূর্বে আমাদের যখন আন্দোলন সংগ্রামগুলো করতে হতো ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা নিজেরা যখন আলোচনা করতাম, দেশের পারিপার্শ্বিক অবস্থান দেখতাম, আমরা বুঝতাম লড়াইটা শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, একই সাথে সাথে লড়াইটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং এটা আমরা যখন ওই সময় বলতাম অনেকেই মানতে চাইতো না, বিশ্বাস করতে চাইতো না। এখন কিন্তু সেটা প্রমাণিত, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে কোথায় আছে, রাজকীয় হালে কোথায় আছে, এবং তিনি বক্তব্যও দিচ্ছেন যে প্রয়োজনে শেষ নিঃশ্বাস ভারতেই ত্যাগ করতে চাই, অন্য কোনো দেশে যেতে চাই না। এই যে ভারতের তার প্রতি ভালোবাসা এবং তার ভারতের প্রতি ভালোবাসা, এখান থেকে কিন্তু আমরা সকল মানে রাষ্ট্রপ্রধানরাই যখন পালিয়ে যান কোথাও মানে ওভাবেই থাকেন, খুব খারাপ কেউ থাকেন না। না, খুব খারাপ থাকে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। পালানোর জন্য ওনার ভারতের পর আর কোনো ডেস্টিনেশন নাই। আপনি বলেন যে বি ফর বিএনপি, এটা ভারত কি করে শেখাচ্ছে? আমি আসছিলাম ওই জায়গাটাতেই, প্রথম পর্বটা আর কি শেষ করলাম যে এ ফর আওয়ামী লীগটা কেন বুঝলাম। আচ্ছা, এখন বি ফর বিএনপি বলার মূল কারণ যেটা, সেটা হচ্ছে বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় আসার পর আমরা যেই রূপগুলা দেখতে পাচ্ছি, যেই চরিত্রগুলো দেখতে পাচ্ছি, পূর্ববর্তী আওয়ামী লীগের সাথে বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে। আমি ওদিন বক্তব্যের মধ্যেও বলেছিলাম যে আমাদের ডিজিএফআই চিফ, তার ভারত ভ্রমণ প্রীতিটা বেড়ে গেল, আমরা দেখতে পেলাম। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ওনার প্রথম সফর ভারতেই হতে হচ্ছে। আমি নিউজে পড়লাম আমাদের ভাই ভারত যায়নি, জি প্রথম সফর উনি আমেরিকাতে গেছে। আচ্ছা, তো আমি একটা নিউজে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী উনি ভারতের রাষ্ট্রীয় সফরের ব্যাপারে ইচ্ছা পোষণ করেছেন। এখন নিউজ মিথ্যা বলেছে কিনা আমি ভারতের সাথে সম্পর্ক রাখবেন না? না, আমি রাখবো না সেটা আমি বলি না, আমি একটু শেষ করে নিই। ভারতের সাথে সম্পর্ক রাখবো না ব্যাপারটা তা না, আমার প্রতিবেশী দেশ অবশ্যই সম্পর্ক রাখবো, কেন রাখবো না, সম্মানের ভিত্তিতে সম্পর্ক অবশ্যই রাখতে হবে। কিন্তু ভারত যদি চায় যে আমার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, 2014, 18, 24-এর নির্বাচন ভারত যেভাবে হস্তক্ষেপ করেছে সেভাবে করেই তারা আগামীতে চালাতে থাকবে, তো তাহলে ওই সম্পর্কটা তো সম্মানের ভিত্তিতে হলো না। সেটা তো হয়নি। বিএনপি সেইভাবে এসছে বলে আপনি মনে করেন? আমি ওই পয়েন্টগুলোতে আসছিলাম, আমি শেষ করিনি এখনো। এরপর আপনি খেয়াল করবেন, এই যে আজকে কৃষি কার্ড এই বিষয়টা নিয়ে আলাপ করছেন, এই যে ভাইও খুব সুন্দর করে বলল যে আমাদের সার কিন্তু আটকে আছে, ঠিকমতো আসছে না, আমরা ভারতের সাথে যোগাযোগ শুরু করেছি সারের জন্য। অথচ আপনি খেয়াল করে দেখবেন ভারতেই সার সংকট। তারা চায়নার থেকে সারের জন্য মানে প্রস্তাব দিয়েছে, চায়না যাতে ভারতকে সার দেয়। আমরা ডিরেক্ট চায়না বা অন্য কোথাও যেতে পারছি না, আমাদের ভারত হয়ে নিতে হবে। অর্থাৎ ভারত চায়না থেকে যেটা কিনবে ওইটার সাথে দাম অ্যাড করে আমাদেরকে না দিলে ভারত এমনি দিবে। মানে চায়নার সার ভারত হয়ে কিনবে এটা বলা হয়নি তো কোথাও, বলেছে কি? আমি বলেছি যেটা, সেটা হচ্ছে ভারত চায়নার কাছে সার চেয়েছে। হ্যাঁ, সেটা ভারতের সম্পর্ক, রাইট, কারণ ভারতের সার সংকট, আমরা ভারতের কাছে সার চেয়েছি। সারই না, ভারত ফুয়েলও চেয়েছে। এক্স্যাক্টলি ওই পয়েন্টটাতেই আসছে। এগুলো সবই তো সে তার এতদিনের সম্পর্ক, বৈরী সম্পর্কের পরেও সেই বাণিজ্যিক হতেই পারে। আপনি তেলের পয়েন্ট আসলেন, ওটাতেই আমি আসছিলাম। চায়না কিন্তু আমাদের তেল অফার করেছিল, ডেফিনেটলি ইউ নো দ্যাট। আমরা কর্ণপাত করি নাই, আমরা ভারতের কাছে তেল চেয়ে বসে আছি, জ্বালানি তেল। না, আগামী মাসে আসবে। অসুবিধা কিছু দেখি না আমি। না, ওইখানে কর্ণপাত করিনি তা না, কিন্তু ওইখানেও কিন্তু নেগোসিয়েশন চলছে। এগুলো তো নেগোসিয়েশন হতে হয়, প্রাইস নেগোসিয়েশন, সবকিছুই নেগোসিয়েশন হতে হবে। তারপরে আসবে আমার ভূখণ্ডের চারপাশে আছে সুসম্পর্ক রাখতে হবে। তো সবকিছুই কি ভারতের মাধ্যমে আমার আসতে হবে? অপশন থাকলেও
এটা আমি যেখানে আমার প্রশ্ন। না আমি ফিজিবিলিটি টেস্ট আপনি দেখতে হবে। ধরেন ভারত থেকে যদি আপনি 7-8 ঘন্টার মধ্যে আসা সম্ভব, যেটা অন্য জায়গায় 4-5 দিন আসা সম্ভব না, আপনি কম প্রাইসে যাচ্ছেন, তো আপনি ওয়ার্কিং রিলেশন বলতে কি বোঝেন? বাণিজ্যিক সম্পর্ক তো এটাই হবে। ভারত তো আমাকে তেল রেভিনিউ বলে নাই যে তুমি আমাকে একটা বর্ডার খালি করে দাও, তুমি আমাকে একটা ফ্রি ট্রানজিট দিয়ে দাও, এটা তো বলে নাই। আপনারা যে সমালোচনা করবেন ডেফিনেটলি সমালোচনা করতে পারেন, কিন্তু লজিক্যাল সমালোচনা তো আসতে হবে আপনার। এখন আপনি অযথা শুধু ভারতকে দোষ দিলে তো হবে না। আপনি একটা কথা বলছেন যে পিএম ভারতে যাওয়ার ইচ্ছা পোষণ করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি যদি ইচ্ছা করেও থাকে তাও আমি সমস্যার কিছু দেখি না। আমার কথা হচ্ছে কি ভারতের সাথে আমার ওয়ার্কিং রিলেশনটা ঠিক আছে কিনা। আপনি দেখেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর একটা বর্ডার কিলিং হয় নাই, পুশব্যাক হয় নাই, এগুলো তো ইউনুসের আমল হয়েছে। তা আমাদের এই সরকার আসলে এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে। এখন আপনি স্পেকুলেশনের ভিত্তিতে পলিটিক্যাল কমেন্ট আপনি করতে পারেন না যে বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে, এটা তো ভারতের কোলে উঠে যাবে, এই ধরনের স্পেকুলেশন ভিত্তিতে পলিটিক্যাল কমেন্ট করতে পারেন না। কারণ আপনি করলে তখন এটা সমালোচনা করতে পারেন, করলে আমরা সমালোচনা করবো। কিন্তু আগে থেকে যদি আপনি এভাবে একটা স্টিগমেটাইজ করে ফেলেন, তাহলে এটা পলিটিক্যাল জাস্টিস হলো না। আপনি বলেন আপনার পলিটিক্যাল জাস্টিস হলো? আসলে কি মানে ধরেন যে আমরা বড় বড় সেক্টরের প্রতিবেশীর সাথে সম্পর্ক দেখছি, কিন্তু আমাদের কিন্তু অনেক ছোট ছোট বিজনেস, ছোট ছোট জায়গার আছে, সেই জায়গাগুলো আমরা আসলে দেখছি কিনা। সেই জন্য কিন্তু অনেক বিজনেস ধরেন 24-এর পরে, জুলাইয়ের পরে অনেক বিজনেস বন্ধ হয়ে গেছে এবং মানুষ তার পেশা প্রায় পাল্টে ফেলছে। তার ভিতরে একটা হচ্ছে আপনার তাঁত শিল্প, মানে মানে এই মানে এইখানে যে আমি জানি না প্রধানমন্ত্রী ওখানে গিয়েছেন কার্ড দিত, উনি যদি একটু তাঁতিদের দেখে আসতেন, এবং তাঁত শিল্প একেবারে হুমকির মুখে। তো এটা একটা বড় বায়ারই কিন্তু আমাদের পাশের দেশ। এখন ধরেন যে এইটা বন্ধ হয়ে আছে 18 মাস, একজন ছোট তাঁতি কি করে বাঁচবেন? মানে এগুলো আসলে কেউ নিয়োগও করে না, কেউ আসেও না বড় করে। সুন্দর একটা পয়েন্ট বলেছেন। তো আমি আগের জায়গায় চলে যাই, ভাই কথা বলছিলাম, আমি অপেক্ষা করছিলাম। তো আমি যেটা বলছিলাম, চায়না আপনাকে তেল দিতে রাজি হলো, জ্বালানি তেল অফার করলো, আপনি চায়নার সাথে নেগোসিয়েশন কি করেছেন? আলাপ করেছেন? কত টাকায় দিবা, কতদিন সময় লাগবে, 4-5 দিন, নাকি ভারতেরটা সকালে রওনা দিলে বিকালে পৌঁছে যায়? আপনি করেন নাই। ভারতের সাথে আপনার আপনি pipeline করেন। সরাসরি গ্যাস আপনি পাইপলাইন ভারতের কাছে আবেদন জানিয়েছেন না। আমার পয়েন্টটা হচ্ছে আপনি নেগোসিয়েশনটা করেন, টাইমলাইনটা দেখেন। ওইটা আসলে আপনি আমরা সম্ভবত কর্ণপাতি জানি না করে যে নিশ্চয়ই- সরাসরি ভারতের কাছে নিশ্চয়ই চলে যান। সরকারের সেই প্রক্রিয়া আছে, আমরা হয়তো বা সেটা জানি না এখন পর্যন্ত। সরকারের আসলে মানে এত প্রক্রিয়া আছে মানে যে শুধুমাত্র ওগুলাই জানা যায় যেগুলো সরকার জানাতে চায়, বা যেগুলো মিডিয়াতে আসে, এর বাইরে তো আমরা আসলে জানি। Exactly. এখানে আমরা যে 3 জন বসে আছি, ধরেন এটা একটা খুব হাই প্রোফাইল থিংস, মানে যেটা আসলে আমাদের জানা খুবই মুশকিল। আচ্ছা, আমি জাস্ট আর দুটো লাইন দিয়ে শেষ করে দিতে চাই। সেটা হচ্ছে অবশ্যই ভাই অনেক জ্ঞানী এবং আমার চেয়ে অনেক বেশি খবর রাখে, আই লাইক হিম পার্সোনালি, বাট বর্ডার কিলিং ভাইয়া হয়ে গেছে। আপনি একটু গুগল করে এই টক এটা শোটার হয়েছে। পর একটু দেখে নেবেন যে Border killing হয়েছে। বিএনপি আসার পর একটাও বর্ডার কিলিং হয়নি। যেটা বললেন এই তথ্যটা একটু ভুল আছে, বর্ডার কিলিং শুরু হয়ে গেছে। এবং ইন্টারেস্টিংলি সালাউদ্দিন সাহেব যখন ঘোষণা করলো যেই দিন যে ভারতকে বলেছি আর যাতে সীমান্তে হত্যা দেখতে না হয়, ওই দিনই বর্ডার কিলিং হয়েছে। আরো ইন্টারেস্টিং পার্ট। ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ প্রধান। জুলাই কি বিক্রি হয়ে গেছে, নাকি যাবে, নাকি হওয়ার পথে? যে আপনাকে আবার ধন্যবাদ। তার আগে আমি একটু কারেকশন করে দিই আগে একটু। আমি বলেছিলাম যে বর্ডার কিলিং হয় না, গত 4 দিনে একটা বর্ডার কিলিং হচ্ছে, যেটা আমার মানে জ্ঞাত ছিল না। আর ইউনুসের আমার 53টা বর্ডার কিলিং হয়েছে। আর আপনার তাঁত নিয়ে বলছিলেন, তাঁত হচ্ছে কি তাঁত শিল্প নিয়ে ইলেকশনের আগেই তারেক রহমান তার বৃহৎ পরিকল্পনার কথা বলেছিলেন। আপনি বলছেন টাঙ্গাইল গেলে ভালো হতো। উনি 2 দিন আগেও এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায়, এই ধরনের একটা বিবৃতি, অফিসিয়াল বিবৃতি উনি নিজে দিয়েছিল। আচ্ছা, এবার আসলে করি জুলাইকে বিক্রি হয়ে গেছে না বিক্রি হবে, এই ধরনের জাতীয় কথাবার্তা যদি আপনি বলতে চান, তাহলে আমি বলতে চাই ধরেন জুলাই 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে বিক্রি হয়ে গেছে, যদি আপনি ওই অর্থে বলতে চান। কারণ মানে জুলাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, এক দাবি হাসিনা তুই কবে যাবি। হাসিনার পতনের পরে এই জুলাইকে পুঞ্জীবিত করে বা এই জুলাইয়ের স্পিডটাকে ধারণ করে অনেক কিছু করা যেত, কিন্তু তখনকার এখানে অনেক আলোচনা চলে আসছে, ডিপ স্টেটের খেলা, এখানে অনেক লোভের মানে ভাষণা, মানে অনেক জাতীয় খেলা ক্যালকুলেশনের কারণে জুলাইটা যে অর্থে আমরা অ্যাচিভ করার কথা ছিল সেই ওই অর্থে অ্যাচিভ হয়তো করতে পারেনি। কিন্তু তারপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই যে দেশকে রাখা গেল, স্থিতিশীলতা দেশকে রাখা গেল, 18 মাসের মাথায় একটা মানে যিনি সেনাবাহিনীর প্রধান বলছি ইলেকশন চাই আমরা, একটা ইলেকশন হলো, ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংহমতা হস্তান্তর হলো, এটা আমি একটা বড় অর্জন মনে করি। 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি স্বাক্ষরিত জুলাই সনদের ব্যাপারে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তারা যথেষ্ট আন্তরিক। গতকালও তারেক রহমান টাঙ্গাইলে গিয়ে তিনি একই কথা বলেছেন, এবং আমরা মনে করি যে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষর অক্ষরে বিএনপি পালন করবে, এবং সেটার জন্য 180 দিন সময় অলরেডি বেঁধে দেওয়া আছে। এবং সেই প্রসঙ্গে আমি আসতেছি, আরেকটা কথা আপনি শেষ করি, সেটা হচ্ছে ধরুন বিএনপি সরকার, আপনার আজকে যে আমাদের যে টপিকসটা কৃষকের মুখে হাসি, দেখবেন আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো, এগুলো সবসময় আসে একটা জোক
আকারে মানুষ দেখে, কৌতুক আকারে দেখে, কিন্তু এগুলো যে বাস্তবায়নযোগ্য বা বাস্তবায়নের ব্যাপারে যে সরকার যে আন্তরিক, সেই জিনিসটা, সেই এফোর্টটা অন্তত সরকার দেখালো। এখন এই জিনিসটাকে সাস্টেনেবল করার জন্য আপনি একা পারবো না, কারণ এই জিনিসটার মানে যে পরিবর্তনটা শুধুমাত্র সে কোনো গোষ্ঠীর জন্য, ব্যক্তি স্বার্থের জন্য করে নাই, পুরো বাংলাদেশের মানুষের জন্য করতেছে, মানুষের জন্য যে রাজনীতি, কিন্তু সেটার জন্য আমাদের সম্ভবত একটু অপেক্ষা করতে হবে। একই সাথে এটাতে কিন্তু বিরোধী দলের পার্টিসিপেশন লাগবে। এখন বিরোধী দল যদি সবকিছু যদি আপনি বিরোধিতার জন্য নিয়ে যদি আপনি সবকিছুকে ডিনাউন্স করেন, তাহলে কিন্তু একটা রাষ্ট্রকে মানে স্টেবল জায়গায় পৌঁছানো যাবে না। আমরা বিরোধী দলের কাছে সেই সহযোগিতা, সার্বিক সহযোগিতা, তার নানা ধরনের কন্ট্রিবিউশন আমরা তার কাছে আশা করতে পারি। মানে রাশেদ প্রধান তো আসলে একটু শঙ্কা প্রকাশ করছে, যেটা জুলাই শঙ্কা প্রকাশ আপনি করতেই পারেন, ওনার জায়গার অবস্থান থেকে উনি একটা বিরোধী দলের একটা পার্ট, তো সেই জায়গা থেকে উনি করতেই পারে এবং ওনার চাহিদাটা আকাশচুম্বী হতে পারে। কিন্তু আমরা মনে করি ধরেন সরকার যে অবস্থানে রয়েছে, সরকার তার রাইট ট্র্যাকে রয়েছে এবং সরকার এই বিষয়ে খুব আন্তরিক। এবং এটাও খেয়াল রাখতে হবে যে 133টা অধ্যাদেশ এক মাসের মধ্যে এগুলোকে আইন আকারে প্রকাশ করা, কিছু পেন্ডিং রাখা হয়েছে, কিছু বাতিল করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সরকার জনগণের কথা বিবেচনা করে সেই জিনিসগুলোকে বিল আকারে উঠে আইন আকারে পাস করে দিয়েছে। কিছু জিনিস তো ডিবেটেবল জায়গা রয়েছে, সেই জায়গাগুলো সমাধানের জন্য অলরেডি আজকে আইনমন্ত্রী একটা কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছে এবং সেই জায়গা থেকে আমি মনে করি যৌক্তিক সমাধানটাই আসবে। ওকে, আমরা একই বিষয় নিয়ে রাশেদ প্রধান আপনার কাছে আসবো, কারণ আপনার একটা স্লোগান আছে, যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। তো আপনার এই যে সমাধান যে রাজপথে হওয়ার এবং জুলাই বিক্রি হয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় নাকি এখন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। জুলাই বিক্রি হয়ে গেছে বা হবে এই জাতীয় কোনো বাক্য 11 দলের কেউ ব্যবহার করে নাই। আমার জানা মতে আমি একটা বাক্য ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে বাংলার মাটিতে জুলাইকে বিক্রি হতে দিব না। দিব না, হ্যাঁ, এই পর্যন্ত ছিল। আচ্ছা, আমি যেটা বলতে চাই, আপনার পোস্টে আছে এক মা বলেছেন বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, ওটা কিন্তু আমার কথা না, আপনার না, আমার কথা না। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে বিএনপির রাষ্ট্র মেরামত কাঠামোর 31 দফা। 1 নম্বর দফাটা কি? আমরা যে সংবিধান সংস্কার কমিশন গঠন করি, 1 নম্বর দফা। এখন ওনারা বলতে চাচ্ছেন যে সংবিধানকে সংস্কার করা যায় না, সো এরকম কোনো পরিষদ গঠনের প্রয়োজন নাই, আমরা শপথও গ্রহণ করব না, করে নাই ওনারা। আচ্ছা, তো এখন তাহলে কি 31 দফার প্রথম দফাটা মিথ্যা কথা ছিল? আমি আসলে জানি না। আমার দ্বিতীয় যেই পয়েন্টটা, সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ অথবা গণভোট জাতীয় নির্বাচনের সাথে একই সাথে হতে যাচ্ছে। আমরা তো তৎকালীন 8 দল দাবি করেছিলাম গণভোটটা আগে হোক জাতীয় নির্বাচনে, তারপর জাতীয় নির্বাচনের দিনই দেওয়া হলো। তখন বিএনপি স্টেটমেন্ট দিচ্ছিল আগে করার কোনো প্রয়োজন নেই, অনেক টাকা খরচ হবে, একই দিনে হতে হবে। তো সরকার তো বিএনপিরটাই মেনে নিয়েছে। একটা বারও নির্বাচনের আগে বিএনপির কোনো নেতা বলে নাই যে আমরা গণভোট মানি না, একজনও না। এখনো কি বলছে গণভোট মানে না? না, আমি আসছি। ইভেন এটাও আমরা জনাব তারেক রহমানের মুখে শুনেছি একটা বক্তব্যে, একটা নির্বাচনী প্রচারণায়, সেটা হচ্ছে যে গণভোটে আপনারা দয়া করে হার পক্ষে ভোট দিবেন। এখন গণভোটে যেই 4টা পয়েন্ট ছিল, সেই 4টা পয়েন্টের উপরেই তো হা না হয়েছে। তো আমরা যেটা শুনতে পাচ্ছি যে জনগণ না বুঝে হাতে রায় দিয়েছে, ওই 4টা পয়েন্ট বুঝেই নাই। তাহলে কি জনগণ 31 দফাও বুঝেছিল বিএনপি? 4 দফা যদি না বুঝে থাকে তাহলে 31 দফা তো হয় না, 4টা পয়েন্ট মাল্টিপ্লাই করতে হবে। 4টা পয়েন্ট এগেইনস্ট আবার অনেকগুলো পয়েন্ট, 48টা, রাইট। কিন্তু ওই 4টা লাইন তো আপনাকে পড়ে না বুঝেই ভোট দিয়েছে, এরকম দাবিও আমরা শুনতে পাচ্ছি যে বুঝে নাই, হাতে দিয়ে দিয়েছে। আমি যদি এমনি মানে রাগ না করেন, না না, বা না করেন, আচ্ছা, আপনি নিজে কি পরিষ্কার ছিলেন ওই 4টার এগেইনস্টে যে 48 যে বিষয়গুলো এসেছিল? মানে আপনি নিজে, আমি নিজেও অনেকক্ষণ পরিটরে আমি নিজে খুব বেশি সুবিধা করতে পারি নাই। আচ্ছা, এখানে ঘটনাটা হচ্ছে আমাদের যে সুযোগ সুবিধাটা হয়েছিল, ঐক্যমত্য কমিশনে 8.5 মাস ব্যাপী বৈঠক হয়েছে, ওই কারণে তো বাধ্য হয়ে হলেও পড়তে হয়েছে। মানে আমি একদম খোলামেলাই বললাম, রাজনীতির বাইরে, যে বাধ্য হয়েও পড়তে হয়েছে। কিন্তু ধরেন আমার মতো একজন আম জনতা, যেহেতু আসলে সুযোগ পাইনি ওখানে বসার, ভাই আমার কাছে তো হুট করে চলে আসছে এটা। রাইট রাইট। সো মানে এই যে 4টার এগেইনস্টে 48টা বিষয় যুক্ত করা হয়েছে, মানে আমাকে যতটুকু সময় দিয়েছে ওটা সিল দেয়ার, এই 48টা বিষয় বুঝে আর তার আগে যতটুকু সময় আমাকে পৌঁছানো দেয়, আসলে আমার জন্য পসিবল ছিল না, এই জন্য জিজ্ঞেস করলাম। না, রাইট। তো তাহলে নির্বাচনের আগেও তো পুরো বিষয়টা নিয়ে প্রচারণা করা হয়েছে, মানে ব্যাপারটা এরকম না। কিন্তু বিএনপি এগুলো নিয়ে কিছু বলেনি। সরি, বিএনপি এগুলো নিয়ে কিছু বলেনি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে বিএনপি এগুলো নিয়ে কিছুই বলেনি, যে এটা ভালো, এটা মন্দ, এটা
মানে হবে এটা হবে না, এটা মানবো এটা মানবো না, বা গণভোটের প্রয়োজনীয়তাই নাই, কোনো স্টেটমেন্টই আসেনি। আমরা শুনেছি দয়া করে গণভোটে হার পক্ষে ভোট দিবেন, জনাব তারেক রহমান বলেছিলেন প্রচারণাতে। তো এখন নির্বাচন পরবর্তী যেই অবস্থানটা, সেই অবস্থানটাকে আসলেও নির্বাচনের পূর্ববর্তী অবস্থান কিনা, এইটা নিয়ে তো আমার মধ্যে একটা শঙ্কা রয়েই যাচ্ছে। আমি তো আশা করেছিলাম যে বিএনপি রাষ্ট্র মেরামত কাঠামোর 1 নম্বর তাদের দফা দাবি অনুযায়ী সবার আগে উৎসাহের সাথে শপথ গ্রহণ করবে সংবিধান সংস্কার। এখন শোনা যাচ্ছে সংস্কার আসলে করা যায় না, সংশোধন করা যায়, মানে নানাবিধ শব্দ, নানাবিধ আইন, নানাবিধ সংবিধানের ধারা। যদিও আমরা শেখ মুজিবের ছবি পিছনে লাগাবো না, ওটা সংবিধানে আছে, কারণ ওটা আমার পছন্দ না, কিন্তু যেটা আমার পছন্দ সেটা আমাকে মানতে হবে। এটা হচ্ছে আমাদের নতুন সংবিধান। তো এই সব কিছু মিলিয়ে চমৎকার করে আপনার ব্যাখ্যা দিয়েছেন। আমরা কি একটু ডাক্তার রাকিব আল হাসানের কাছে যাব, কারণ নিশ্চিতভাবেই যে সংবিধানের সাথে সংস্কার নাই বা উনি যে প্রশ্নগুলো তুললেন, নিশ্চয়ই আপনার একটা ব্যাখ্যা থাকবে। জি, অবশ্যই ব্যাখ্যা আছে। আপনাকে আবার ধন্যবাদ। উনি 31 দফার 1 নম্বর দফা নিয়ে কথা বলেছেন। 1 নম্বর দফায় বিএনপি বলেছে সংবিধান সংস্কার গঠন করা বা সংস্কার করা হবে। এই প্রসঙ্গে আমি একটু বলি। দেখুন, বিএনপির 31 দফাটার আগে বিএনপি 27 দফা দিয়েছিল, সেটা 2022 সালে। 2023 সালে তার 31 দফাটা দিয়েছিল, তখন হাসিনা গভর্নমেন্ট এক্সিস্ট করে। সে এক্সিস্ট গভর্নমেন্টে বিএনপি বলেছে সংবিধান সংস্কার করা যাবে। কোন সংবিধান সংস্কার করা যাবে? সর্বশেষ তার যা সংবিধানটা সে রেখে গিয়েছিল, যে সংবিধানে সে তত্ত্বাবধায়ক সরকার রাখেনি, যে সংবিধানে সে গণভোট রাখেনি, যে সংবিধানে সে ইচ্ছামতো করে তার দলীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছে। যখন 5ই আগস্টে গণঅভ্যুত্থান হয়ে গেল, গণঅভ্যুত্থানের পরে পঞ্চদশ সংশোধনী কিন্তু বাতিল করে, আংশিক বাতিল হয়ে গেল, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো, গণভোট ফেরত আসলো, তখন এই জিনিসগুলো তো বিএনপি নতুন করে চাওয়ার কিছু নেই। 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কথা হচ্ছে, ধরেন সংস্কার করা এই জিনিসটা হচ্ছে একাডেমিক এবং পলিটিক্যাল আলাপ। সংবিধান যদি আপনি লিগালি কথা বলতে চান, তাহলে সংবিধান সংশোধন, রহিত, গৃহীত, সংযোজন, বিয়োজন ছাড়া অন্য কোনো আলাপ নাই। তো সেক্ষেত্রে ধরেন এটাকে আমরা যাই করি না কেন, এটাকে একটা সংবিধান সংশোধন আকারে দেখা হবে। বাংলাদেশের সংবিধান এর আগে 17 বার সংশোধন হয়েছে, আমেরিকার হয়েছে ধরেন 26 বা 27 বার, ভেনেজুয়েলার হয়েছে 32 বার। এটা কন্টিনিউয়াস প্রসেস। এখন এই জায়গা থেকে আমরা জেনারেল টার্ম বোঝার জন্য যেগুলোকে বৃহৎ আকারে জনমনে দোলা দেয়, সেগুলোকে জনমনে হাওয়া দেয়, সেগুলোকে আমরা সংস্কার হিসেবে অভিহিত করি। উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরেন বিধবা বিবাহ আইন বৈধ, হ্যাঁ, এটাকে তখন আমরা বড় আকারের সংস্কারটাকে আমরা সংশোধন না বলে সংস্কার হিসেবে টার্ম করি। সতীদাহ প্রথার কারণে আপনি মার্ডার হিসেবে খুনের আসামি হবেন, সেটা হচ্ছে কি আইন করাটাকে, সেটাকে আমরা সংস্কার বলি। আমাদের ইতিহাসেও আছে, ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করলাম, আমরা পার্লামেন্টারি ব্যবস্থায় গেলাম, এগুলোকে আমরা সংস্কার হিসেবে অভিহিত করি। সংস্কার নিয়ে আমি একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে সংস্কার একটা ঐতিহাসিক আলাপ আছে, সংস্কার না সংবিধান সংশোধনী। সেটা হচ্ছে ধরেন 1909 সালে এবং 1919 সালে। 1909 সালে মল্লিমন্ট যে সংস্কার রিফর্ম কমিশন করা হয়েছিল ইন্ডিয়া অ্যাক্টের অধীনে, 1919 সালে সেটা হচ্ছে মন্টিগো চেমস বোর্ড, দুটার অধীনে দুটো করা হয়। এগুলোকে সংশোধনে হয়েছিল, কিন্তু এগুলোকে সংস্কার আকারে দেওয়া। কেন দেখা হয় জানেন? কারণ 1909 সালে যেটা দেখা হয়েছিল, সেখানে হচ্ছে কি মুসলমানদের জন্য আলাদা ভোটিং সিস্টেম করা হয়েছিল, আর অনেকগুলো মেজরিটি ছিল। সেটা 1919 সালে যেটা ছিল সেখানে হচ্ছে দ্বিপাক্ষিক ছিল। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। তো রেভলিউশনগুলোকে আমরা সংস্কার হিসেবে দেখা হতো। এক্ষেত্রে সালাউদ্দিন সাহেব সংসদে যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে উনি লিগেল টার্ম, মানে আইনের ব্যাখ্যা অনুযায়ী বলেছেন। আলটিমেটলি এটাকেও আপনি ধরেন জুলাই সনদ যে জিনিসটা, জুলাই সনদ যে বাস্তবায়ন করা হবে না, তখন তো সংবিধানে যেগুলোকে অ্যাড করা হবে সংশোধনী আকারে। এখন জুলাই সংবিধানটাকে আপনি তাহলে কিভাবে অ্যাড করবেন? এটা কি সুপ্রা কনস্টিটিউশন হবে? সুপ্রা কনস্টিটিউশন তো হচ্ছে না। আপনি যদি আমাদের 72 সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিতেন, নতুন সংবিধান লিখতেন, তখন না আপনার এই জিনিসগুলো আলাপগুলো আসতো, প্রাসঙ্গিক হতো। এখন এই জিনিসটাকে আপনি ধরেন এটাকে তফসিল আকারে যুক্ত করা হবে, এটাকে পার্ট আকারে যুক্ত হবে, 72 সংবিধানটাকে ছুঁড়ে ফেলা হচ্ছে না। আরেকটা প্রসঙ্গ আমি ওনার কথাটা টানি, উনি বলেছে যে শেখ মুজিবের ছবিটা উনি টাঙানোকে বৈধ মনে করেন, বা না টাঙানোকে এটা মানবো, অন্যটা মানবো না। এটা একটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন উনি। আমি একটু সঠিক ব্যাখ্যাটা আপনাকে দেই। ধরেন সংবিধান হচ্ছে কি আইন, রাইট, রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যে কনস্টিটিউশন যেটা। তো সে জায়গা থেকে ধরেন যে কে ছবি টাঙাইতে পারবে না, ছবি লাগাইতে হবে, কিংবা স্বাধীনতার ঘোষণা কে দিছে, কে দেয় নাই, 7ই মার্চের ভাষণ, এই জিনিসগুলোকে সংবিধান এক্সিস্ট করে না, এগুলোকে হাসিনা যুক্ত করা হয়েছে। ইভেন হাসিনা এই যে ছবিগুলো লাগাইতে হবে, এগুলোকে টেলিগ্রাম আকারে যুক্ত করা হয়েছে, তাই না? এগুলো তফসিল আকারে। ধরেন হাসিনার আমলে তো ছিল যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমরা কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মানছি? আমরা তো মানি নি। সুতরাং এই তফসিল তো বিএনপি মানতে বাধ্য না। এটা সংবিধান, এটা না মানলে রাষ্ট্র রহিত হয়ে যাবে, রাষ্ট্র এক্সিস্ট করবে না জিনিসটা না, এটা আমি মানবো না, এটা তো আইনও না। কারণ হাসিনা যে প্র্যাকটিসটা করেছে, এটাকে বলা হয়েছে কি এক্সপেরিমেন্টাল কনস্টিটিউশনিজম। ধরেন এক্সপেরিমেন্টাল কনস্টিটিউশনিজম কি আমি আমার মতো করে সংবিধানটাকে চেঞ্জ করলাম বা সংবিধানটাকে পরিবর্তন করলাম, করে তারপর জনগণের উপর চাপিয়ে দিলাম যে তুমি এটাকে মানতে বাধ্য। বিএনপি তো সেটা করতেছে না। সুতরাং বিএনপির সাথে আপনি আওয়ামী লীগের এই জায়গায় কম্পারিজন জায়গা তুলনা করলে হবে না। আপনাকে এই জানা জিনিসগুলোকে, বেসিক জিনিসগুলোকে জানতে হবে। এইভাবে বলতে চান কি যে ডাক্তার রাকিব, যে মানে আমি যেগুলোতে তোমার সাথে একমত,
সেইগুলো ঠিক আছে, আর যখন তোমার সাথে আমি একমত না তখন আমি মানে সংস্কারের বাইরে চলে যাচ্ছি। না ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা এভাবে ফ্রেমিং করা হচ্ছে আপনাকে। ধরেন বিএনপি শুরু থেকে কিন্তু নাইলে ধরেন বিএনপি তো এই জায়গায় না, বিএনপি থেকে আমি 10 মিনিট শেষ করি, আপনাকে সাপোর্ট দিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি 10 যেমন মিনিট শেষ ধরেন করি। যে বিএনপি তো 113টা অধ্যাদেশ মানে গ্রহণ করেছে, একদমই Exactly. দুই পক্ষ মিলেই করেছে, সরকারি বেসরকারি, এখানে তো কোনো ঝামেলা হয় না। ঝামেলা নাই। 98টা একদম হুবহু দিয়ে দিছে, হ্যাঁ একদম হুবহু দিয়েছে। আর 15টা হচ্ছে কি যেগুলো আংশিক সংশোধনী দরকার সেগুলো করে দিয়েছে, 4টা বাতিল করেছে, যে 4টা কোনো প্রয়োজনীয়তা নাই, 16টাকে সে পেন্ডিং রেখেছে। এবং এই পেন্ডিং এর বিষয়ে আমি একটু আপনি সময় দিলে আমি একটু যুক্ত করতে চাই আপনাকে। 16টার মধ্যে ব্যাপারটা হচ্ছে ধরেন এই জিনিসগুলোতে রাষ্ট্রের অনেক ডিপ স্টেট বলতেছেন, অনেক স্টেক হোল্ডারদেরকে অনেক অপিনিয়ন নেওয়া দরকার। রাষ্ট্র কাঠামোর জন্য এখানে অনেক অপিনিয়ন দরকার, এবং অপিনিয়ন রাখার জন্য এক্সপার্টদের বা বিরোধী দলের পার্টিসিপেশন রাখার জন্য এগুলোকে আরো অধিকতর গ্রহণযোগ্য কার্যকরী তোলা রাখা দরকার। একটা জিনিস মনে রাখবেন, ধরেন বিএনপি আজীবনের জন্য ক্ষমতা আসেনি, বিএনপি সেটা জানে, কারণ জনগণের ভোটে ক্ষমতা আসতে হবে বারবার। এবং এবার তো 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকার অধীন নাই, তারেক রহমান আজীবন, তিনি বেঁচে থাকলে উনি আজীবন ক্ষমতা ভোগ করতে পারবেন না। তো সুতরাং বিএনপি রাষ্ট্রটাকে এমন জায়গায় পৌঁছে দিতে চায় যে রাষ্ট্রটা পিছনের পথে যেতে না হাঁটে। সুতরাং এই জিনিসগুলোকে আজকে অলরেডি আইনমন্ত্রী ঘোষণা দিয়েছে যে আমরা বিরোধী দলকে সাথে নিয়ে, এক্সপার্টদেরকে নিয়ে, স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা অধিকতর গ্রহণযোগ্য জনগণের কল্যাণের জন্য, বৃহত্তর স্বার্থের জন্য যেটা দরকার সেজন্য আমরা কমিটি করে এগুলোকে আইন করাবো। এখন ধরেন ওই বিরোধী দল যে রাজনীতি করে সবকিছুতে রাজনীতি, ধরেন আজকে একটা মজার কাহিনী বলি, ওই শরীয়তপুরে উপনির্বাচন হয়েছে না, উপনির্বাচন নাকি একজন মারা গেছে, আছে সংসদে এসে ভুলভাল তথ্য দেওয়া শুরু করছে। সুতরাং আপনি রাজনীতি করতে হলে কনস্ট্রাকটিভ রাজনীতি করেন, ভুলভাল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করেন না, কারণ এগুলো করলে মাঠ গরম করা যায়, কিন্তু আলটিমেটলি আপনাকে রাষ্ট্র পলিসি নির্ভর এবং রাষ্ট্র কিছু নিয়ম কানুনের মধ্যে চলে। এই কারণে এটাকে রিপাবলিক অফ বাংলাদেশ বলেছে, রিপাবলিক ধারণাটা এই জায়গা থেকে আসছে। সুতরাং এই বেসিক জিনিস যারা বুঝবে না তারা এগুলো ডেপথ যাইতে পারে না, এগুলো বুঝবে না, জনগণকে শুধু বিভ্রান্ত করবে। জনগণকে বিভ্রান্ত কোনো কাজ না, কারণ বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে এবং জনগণের জন্য সে যেটা বেটারমেন্ট দরকার, পলিসি দরকার, সেটা নিয়ে এগিয়ে যাবে। সে আমরা যাব রাশেদ প্রধানের কাছে, কারণ ওনার একটি বক্তব্য আছে মবকে নিয়ে, এবং মব উনি মনে করেন যে মব হচ্ছে প্রতিরোধ, এবং কখন আমি কাকে কিভাবে ব্যাখ্যা করব। তার কাছে কেন যাব? কারণ সে হচ্ছে 11 দল যে তার একজন শরিক, এবং সেখানে একজন বড় দল হচ্ছে জামাত ইসলামী, এবং তাদের এলাকাতে যেটা কুষ্টিয়া, তারা প্রায় সবকটা আসনে জিতেছে, সেখানে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে প্রকাশ্যে। এবং মানে আপনি কি বলবেন এই ধরনের, এবং যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে জামাতের কর্মী সেই প্রথম আঘাত দিচ্ছেন বা এই কাজগুলো করছেন, এখন আপনি কি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যদি মব কালচার, মব সংস্কৃতি নিয়ে বলেন এবং সাথে আপনি যেটা বললেন যে ওটা হচ্ছে জামাতের এলাকা বলাটা ঠিক না, জামাত ওখান থেকে নির্বাচিত হয়েছে ভোটে। এখন তার মানে তার তো আছে সংখ্যাগরিষ্ঠতা এখানে তার। রাইট। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন বগুড়াতে বিএনপি জিতেছে, জনাব তারেক রহমান জিতার পর আসন ছেড়ে দিয়েছে, ওখানে উপনির্বাচন হয়ে আসছে, এখন ওখানে যা হবে এটা সকল দায় দায়িত্ব তাহলে এখন থেকে আমরা বিএনপিকে দিব, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে, সরকারকে দিতে হবে। আচ্ছা, রাইট। তো তাহলে উত্তরটা আপনি দিয়ে দিচ্ছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সংসদে দাঁড়িয়ে আমাদের মিনিস্টার সাহেব সালাউদ্দিন সাহেব যখন বলেছেন যে মব কালচার, মব সংস্কৃতিকে আর অ্যালাউ করা হবে না, এর পরপরই মব কালচারটা বেড়ে গেছে আরও। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ভিসি দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখেন, আগের কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করা, সেটাও একটি মব কালচার, মব সংস্কৃতি। এবং অন্যান্য জায়গায় এখন যেগুলো হচ্ছে হাসনাতের উপর আক্রমণ, আপনি দেখবেন মব কালচার বন্ধ হয়নি, উল্টা আরো গতি বৃদ্ধি পেয়েছে। এইভাবেই মেরে ফেলানো, পিটিয়ে মেরে ফেলানো প্রকাশ্যে, না নিঃসন্দেহে এটা তো মোটেও কোনো প্রশংসনীয় বিষয়, এবং যেখানে একজন আপনার বড় শরিক দলের একজনকেই দেখা গেছে যে আঘাত করছে। না, এখন বড় শরিক দলের একজন আঘাত করছে, যদি আইডেন্টিফাই করেছে, এটা যদি আইডেন্টিফাই হয়ে থাকে উনি বিচারের আওতায় আসবে। আমরা কিন্তু কখনোই বলিনি যে আমাদের বড় শরিক দল বা 11 দলীয় ঐক্যের যে প্রধান দল যার নেতৃত্বে চলে তার কর্মী যদি কোনো অপরাধ করে তাহলে সেটাকে আমরা মাথা পেতে নিব না, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। বরং আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা দুর্নীতি করব না, কাউকে করতে দিব না, আমরা সন্ত্রাস করব না। কিন্তু এরকম একজন ইসের যখন মেরে ফেলে, আপনারা তো প্রতিবাদ করেছেন কি? না, প্রতিবাদ ধরেন যে কে করেছে সেটা জরুরি না, কিন্তু ধরেন একজনকে প্রকাশ্যে মেরে ফেলবে, এটা তো ভয়ঙ্কর। নিঃসন্দেহে ভয়ঙ্কর। আপনি কিন্তু প্রশ্নটা শুরুই করেছিলেন যে মব নিয়ে আমার একটা বক্তব্য আছে, আমি কিন্তু সেখানেও এই পয়েন্টটা বলেছি যে এই জায়গাটাতে মব হচ্ছে, ওই জায়গাটাতে মব হচ্ছে, আসনাতের উপর আক্রমণও মব, পীর সাহেবের ওখানে মেরে ফেলাটাও মব, এই যে জায়গায় জায়গায় যে হামলা হচ্ছে বা এই ইসলামিক লেবাসে যে হামলা হচ্ছে, এগুলাও তো একটা মব। প্রত্যেকটারই তো প্রতিবাদ করতে হবে। এখন আমার দলের কর্মী না আমার শরিক দলের কর্মী না বিএনপির কর্মী, দ্যাট ডাজন্ট ম্যাটার।
আপনি মব কালচার, মব সংস্কৃতি বন্ধ করতে চান, প্রত্যেকটাই নিন্দনীয় অপরাধ। খুবই ভালোভাবে রাশেদ ব্যাখ্যা দিয়েছেন।